শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে জাতীয় শিক্ষানীতির ৫ বছর উপলক্ষে বিশেষ আলোচনা, পরম্পরা ও আধুনিকতায় জাতীয় শিক্ষানীতি। দেশের ২/৩ বেশি জনসংখ্যার গড় বয়স ৩৫-এর নিচে। সেখানে দেশ গঠনে প্রধান হাতিয়ার যুব সমাজ। তাই আজ শিক্ষা ও খেলাধুলোর মাধ্যমে ভবিষ্যতের স্বপ্নের ভিত গড়ে তুলছে ভারত সরকার। শিশু শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত একটি সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষাক্ষেত্রে সরকার সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে। শ্রীরামপুর গার্লস কলেজের অধ্যাপক দীপায়ন দত্ত রায় বললেন, নতুন প্রজন্মের কাছে মুক্ত শিক্ষার ক্ষেত্র প্রসারিত করবে এই জাতীয় শিক্ষানীতি। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের স্তর অব্দি পলিসির যে ইমপ্লিমেন্টেশন, তার ফলে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় একটা নিঃসন্দেহে নতুন দিক উন্মোচিত হয়েছে। আমি যদি একটু ব্যাপারটা বিশদে বলি, তাহলে বিষয়টা এরকম যে এর আগে কখনোই ইন্ডিয়ান নলেজ সিস্টেমের মতো বিষয় পড়ানো হতো না। এবার নয়া শিক্ষানীতি নামে নিউ শব্দটা থাকলেও আসলে একদম প্রাচীন কালে ভারতবর্ষে খুব ক্যাটেগরাইজ করে বা কম্পার্টমেন্টালাইজ করে না পড়ানোর যে রীতিটা ছিল, অর্থাৎ যে অর্থশাস্ত্র পড়বে সে সাহিত্য পড়তে পারে, এরকম একটা প্রথা আমাদের ছিল। সে কারণে তখনকার দিনে পলিম্যাথ শব্দটা খুব প্রচলিত ছিল, অর্থাৎ সর্বজ্ঞ। কিন্তু যুগের সাথে সাথে স্পেশালাইজেশন মূলত একটা মডার্ন ফেনোমেনন। স্পেশালাইজেশন আসার সাথে সাথে যেটা হয়, ক্রমশ মানুষের নলেজ, তাদের জ্ঞান খুবই কম্পার্টমেন্টালাইজ হয়ে যায়। অর্থাৎ বিষয়টা এরকম হয়ে দাঁড়ায় যে একজন ব্যতিক্রমী মানুষ ছাড়া, অমর্ত্য সেন বা বি আর আম্বেদকর এই ধরনের দু একজন মানুষ ছাড়া বিষয়টা এরকম হয়ে দাঁড়ায়, যিনি অঙ্ক জানেন তিনি যেন শারীরিক বিদ্যায় পারদর্শী হতে পারেন না, বা তিনি যেন সাহিত্য বা দর্শনের বিষয়টা ভালো জানতে পারেন না। ঠিক সেই কারণেই মূলত এই বিষয়টিকে মাথায় রেখেই ইন্টারডিসিপ্লিনারি করার তাগিদে একদম স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, অর্থাৎ শিক্ষার একদম প্রাথমিক বা বেসিক স্তর থেকে একদম উচ্চশিক্ষার সর্বোচ্চ স্তর অবধি একটা পুরো খোলনলচে বা ধাঁচাটাকেই বদলে ফেলার একটা চেষ্টা করা হয়েছে। এবং এটা এখনো পর্যন্ত খুব এক্সপেরিমেন্টাল বা ফর্মেটিভ স্তরেই রয়েছে, কিন্তু আগামী দিনে এর কিছু সুফলই আমরা পাবো এরকমটাই আশা রাখা যায়। কলেজে অধ্যাপনা করার অভিজ্ঞতার সুবাদেই আমি বলতে পারি যে এটা কিন্তু এমনিতেই দান যে একজন স্টুডেন্ট যে বাংলা সাহিত্যে বা ইংরেজি সাহিত্যে বা হিন্দি সাহিত্য বা উর্দু সাহিত্যে যে অনার্স করছে বা মেজর করছে, সে কিন্তু একই সঙ্গে বটানিও পড়তে পারে জেনারেল সাবজেক্টে। এইটা কিন্তু এনইপির আগে ছিল না, অন্তত ভারতবর্ষের বেশিরভাগ বিশ্ববিদ্যালয় ছিল না। হয়তো জেএনইউ বা দিল্লি ইউনিভার্সিটি বা আলিগড় এরকম দু একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রথাটা তখনও ছিল, কিন্তু গত 50-60 বছরে স্বাধীনতার মোটামুটি নেসেন্ট স্টেট থেকে তারপরে পরবর্তী 50-60 বছরে কিন্তু আর্টস এবং কমার্স এবং সায়েন্স এই কম্পার্টমেন্টালাইজেশনটা হয়ে যাওয়ার পরে একজন ছাত্র বা ছাত্রী একই সঙ্গে বটানি আর সাহিত্য কিন্তু পড়তে পারত না, বা একই সঙ্গে সে ইকোনমিক্স এবং একই সঙ্গে সে জুলজি কিন্তু পড়তে পারত না। এনইপি সেই সুযোগটা দিচ্ছে, অর্থাৎ আবারও সেই শিক্ষাকে প্লেটো, অ্যারিস্টটল বা আমাদের কালিদাস, ভরতমুনি, শিলভদ্রদের সময়ে ফিরিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা হচ্ছে, যেখানে কোনো বিভাজন নয়, জ্ঞান এক এবং অভিন্ন। এবং সেই কথাকে মাথায় রেখে সমস্ত বিষয় আগ্রহ এবং কৌতূহলের ভিত্তিতে আর্টস, সায়েন্স, কমার্স এই ধরনের বিভাজনের নির্বিশেষে সমস্ত কিছু বিষয়ই সে অধ্যয়ন করতে পারে, জ্ঞান অন্বেষণ, জ্ঞান অর্জন করতে পারে। অধ্যাপক দত্ত রায় জানান, এই শিক্ষানীতির একটি গুরুত্বপূর্ণ দিক হল ইন্ডিয়ান নলেজ সিস্টেম বা IKS, যা নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। এই এনইপির একটা খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম বা IKS, যে কারণে
এটা নির্দেশ এসেছে এবং ইতিমধ্যে সেই কাজ শুরু হয়েছে প্রত্যেক কলেজে কলেজে এবং কিছু ক্ষেত্রে কিছু রিনাউন্ড কিছু এমিনেন্ট স্কুলেও IKS সেল বা ইন্ডিয়ান নলেজ সিস্টেম সেল খোলা হয়েছে এবং আমাদের ইতিমধ্যেই দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রথম কেন্দ্রীয় ইন্ডিয়ান নলেজ সিস্টেম কনফারেন্স কিন্তু ইতিমধ্যেই অর্গানাইজ করে ফেলেছে এই 12ই জুলাই। তো এই ইন্ডিয়ান নলেজ সিস্টেম আর কিছুই নয়, ভারতবর্ষের প্রাচীন জ্ঞান চর্চার পরম্পরায় ওই একই কথা খুব ইন্টারডিসিপ্লিনারি ওয়েতে যে বিভিন্ন বিষয়কে একই সঙ্গে কৌতূহলী হয়ে অধ্যয়ন করা হতো, সেই ধারাটাকেই আরো একবার আমাদের শিক্ষা ব্যবস্থায় NEP ফিরিয়ে আনছে। অর্থাৎ NEP কিন্তু ইন এ ওয়ে রিভিজিট করছে আমাদের প্রাচীন ভারতীয় জ্ঞান পরম্পরাকে। আমার ধারণা আগামী সময়ে আগামী দিনে অদূর ভবিষ্যতে NEPর কারণে ভারত নিঃসন্দেহে অন্তত শিক্ষা ক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে। 2020 সালের জাতীয় শিক্ষানীতির অধীনে 2030 সালের মধ্যে প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত 100% ছাত্রছাত্রী ভর্তির লক্ষ্যমাত্রা এবং 2035 সালের মধ্যে উচ্চশিক্ষায় 50% ভর্তির লক্ষ্য নির্ধারিত হয়েছে। এই লক্ষ্যমাত্রাও সময়ের মধ্যে পূরণ হওয়া সম্ভব বলে দীপায়ন বাবু মন্তব্য করেছেন। যেহেতু ওই যে আমি একটা টার্গেট যে পারপাসটা নিয়ে নিউ এডুকেশন পলিসি চালু হয়েছে, সেন্ট্রাল টু দিস রিস্ট্রাকচারিং যে পারপাসটা অর্থাৎ ইন্টারডিসিপ্লিনারিটি সেটাকে ফিরিয়ে আনা, সেইটা মাথায় রেখে যদি সিলেবাসটাও সেরকম ভাবেই হয়েছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, লখনৌ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের ছাত্রছাত্রীকেও কিন্তু মহাভারত পড়তে হবে না। কাজে এইটা অনেকের হয়তো একটু অবাক লাগছে যে কেন, কিন্তু এটা অবাক হওয়ার কিছুই নেই। আমরা যতই ইংরেজি সাহিত্যের ছাত্র হই বা অন্য কোনো বিদেশি সাহিত্য পড়ি, কোথাও না কোথাও একটা কম্পারেটিভ অ্যাপ্রোচ বা তুলনামূলক অ্যাপ্রোচ আমাদের রাখতে হবে, মনে রাখতে হবে, যেটা আমাদের NEP মনে করিয়ে দিচ্ছে নতুন করে। আমেরিকায় বা ইংল্যান্ডে বা ইউরোপে যে ছাত্র বা ছাত্রী ইংরেজি সাহিত্য পড়ছে সে কখনোই কিন্তু ভারতবর্ষে একই পার্সপেক্টিভ বা দৃষ্টিভঙ্গি থেকে ইংরেজি সাহিত্য পড়বে না। আমরা পোস্ট কলোনিয়াল উত্তর ঔপনিবেশিক একটি দেশ, আমরা নিশ্চয়ই পাশ্চাত্যের সাহিত্য পড়বো, আমরা পাশ্চাত্যের ইতিহাস তাদের সমাজ দর্শন জানবো, কিন্তু কখনোই we should never be oblivious of our own culture. আমাদের নিজেদের কালচার, আমাদের নিজেদের সংস্কৃতি যেন বিস্মরণে না চলে যায়। এইটাও আমি বলবো, এই সচেতনতা, এই সচেতন প্রবণতা কিন্তু NEPর একটা দান, যেটা অনেকদিন ধরে আমাদের সিলেবাসে আমাদের কারিকুলাম বা পাঠ্যক্রমে মিসিং ছিল। সেটাও কিন্তু NEP সেই জায়গাটাও এম্পাওয়ার করতে সক্ষম হচ্ছে এবং আগামী দিনেও হবে বলেই আমার বিশ্বাস। যেরকম গণিত, যারা মেজর করবে ম্যাথামেটিক্সে, তাদেরও কিন্তু গণিতের মধ্যেও যে অ্যাপ্লিকেশনের যে দিকটা অর্থাৎ প্রায়োগিক দিক, সেটা কিন্তু অনেক বেশি করে বাড়ছে। কাজেই NEP অনেক বেশি প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বেসড একটা কারিকুলামের কথা ভেবেছে এবং সেইভাবেই কারিকুলাম তৈরি করা হয়েছে। এটাই আমার বলা। যে কোনো তো নিতে গেলে তো লক্ষ্যমাত্রা 100%ই হওয়া উচিত, তবে এটা সময় বলবে 100%ই হওয়া সম্ভব কিনা। কারণ একটা টার্গেট বা একটা লক্ষ্যমাত্রা স্থির করলেই তো হয় না, তার পারিপার্শ্বিক অনেক অবস্থা এবং যে যে বিষয়গুলো মানে থাকলে, যে ভ্যারিয়েবলস গুলো থাকলে একটা লক্ষ্যে আমরা পৌঁছতে পারি, একটা লক্ষ্যমাত্রা ছুঁতে পারি, সেইগুলো কিছু অসুবিধা তো আমাদের মতো একটা তৃতীয় বিশ্বের দেশে রয়েছে। তবে আমি বেশ আশাবাদী 100% না হলেও অনেকাংশে আমরা লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছে দিতে পারব। 2014 সালে যেখানে দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ছিল প্রায় 51,000, সেখানে বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 70,000-এর বেশি। IIT, IIM ও এইমসের মতো প্রতিষ্ঠানে বড়সড় পরিমাণের সম্প্রসারণ ঘটেছে। প্রধানমন্ত্রী শ্রী যোজনার মাধ্যমে 14,500 স্কুলকে আধুনিক মানে উন্নীত করা হচ্ছে। সেখানে জোর দেওয়া হচ্ছে গুণগত শিক্ষা, সামগ্রিক বিকাশ এবং 21 শতকের দক্ষতা অর্জনের ওপর। এই প্রতিষ্ঠানগুলি পার্শ্ববর্তী স্কুলগুলির মেন্টর হিসেবেও কাজ করবে। গবেষক শ্যামল কুমার দরিপার মতে এই শিক্ষা নীতিতে হাতে কলমে শেখার সুযোগ পাচ্ছে ছাত্রছাত্রীরা। নতুন NEP-তে যেটা রয়েছে একটা ইন্টার্নশিপের একটা ব্যবস্থা আছে স্টুডেন্ট, আর একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচও আছে। ইন্টার্নশিপের ফলে কি হচ্ছে, তারা বই পড়ার সঙ্গে সঙ্গে কারিগরি ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গিয়ে তারা
15 দিন 30 দিন একটা সময়ের মতো ইন্টার্নশিপ করে আসছে, তাতে তাদের একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স পড়তে পড়তে তাদের ক্ষেত্রে কর্মজগৎ সম্পর্কে হয়ে যাচ্ছে। এটা যেন একটা পজিটিভ দিক আছে। তার সঙ্গে বিভিন্ন মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচটাও রয়েছে, যে কেউ যদি অন্য বিভিন্ন তার মতো পছন্দ মতো সাবজেক্ট দিয়ে পড়তে চায় সে পড়তে পারে। এখন তো মার্কেটের ব্যাপার রয়েছে, কাজকর্মের ব্যাপার। অনেকে চাইছি যে আমরা পুরো 3 বছর পড়বো না বা 4 বছর পড়বো না, আমরা একটু সেকেন্ড সেমিস্টার বা 4th সেমিস্টার বা 3rd সেমিস্টার পড়ে আমরা কর্মক্ষেত্রে চলে যেতে চাই, মানে যতদূর পড়া হলো। সেক্ষেত্রে একটা সুযোগ দিয়ে সে কিন্তু ছেড়ে বেরিয়ে আসবে। আবার কোনোদিন যদি তার মনে হয় যে আমি আবার ঢুকতে চাই, পড়তে চাই, তার পড়ারও এক্সিট করার আর এন্ট্রি করার দুটো জায়গায় কিন্তু এই ক্ষেত্রে রয়েছে। এই সুযোগটা কিন্তু আগে ছিল না। আগে যেমন পুরোটা কমপ্লিট না করলে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট হতো না। এক্ষেত্রে সে যদি আমি সেকেন্ড সেমিস্টার করলাম, ইন্টার্নশিপ করে আমি ছেড়ে দিলাম, 2 ইয়ার সার্টিফিকেট দিয়ে আমি কোনো কর্ম কাজ করতে গেলাম বা করলাম, স্টুডেন্টের একটা সুবিধা কিন্তু ইজিতে। শ্যামলবাবু বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি পেশাগত ক্ষেত্রেও নানান দিক উন্মুক্ত হবে এখানে। হ্যাঁ, যেহেতু এমনিতে বললাম যে মাল্টিডিসিপ্লিনারি একটা অ্যাপ্রোচ রয়েছে, তারা চাইলে একসঙ্গে বিভিন্ন একটা সাবজেক্টের সঙ্গে রিলেটেড বা মাল্টিডিসিপ্লিনারি অন্যান্য সাবজেক্ট নিয়ে পড়তে পারে, তারা ভোকেশনাল ট্রেনিংও করতে পারে। এখন এমনিতে বিভিন্ন আপনার যদি স্কিল ডেভেলপমেন্টের উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। প্রত্যেকটা কলেজে স্কিল ডেভেলপমেন্টের কোর্স করা হচ্ছে, 30 দিন 4 দিন 1 মাস, যেমন বিভিন্ন যেমন এআই নিয়ে করা হচ্ছে, কোথাও হচ্ছে ওয়্যার হাউস নিয়ে করা হচ্ছে, বিভিন্ন জায়গায় যেখান থেকে কাজ স্কিলটা ডেভেলপ করে তারা কর্মক্ষেত্রে যে কাজ করতে পারে। এটা এই কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক হিসাবে। সমস্ত বিষয় ঠিকমতো প্রয়োগ করতে গেলে সারা দেশেই বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে প্রশাসনকে। তবে পরিকাঠামোগত দিকে নজর দিলেই এর সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। এখন সব জিনিস যেটা হচ্ছে স্টুডেন্টকে ধরে রাখা, তার পুরো কোর্সটা কমপ্লিট করা, রিসার্চ পর্যন্ত যাওয়া একজন মেজরে, এটাও কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জের মুখে কলেজগুলো পড়তে হচ্ছে, টিচারদেরকে পড়তে হচ্ছে, এবং অনেক কিছু কমপ্লেক্সও রয়েছে সাবজেক্টগুলোর মধ্যে। নতুন সিলেবাস তৈরি করা হয়েছে, আগের কত পুরোনো গতানুগতিক সিলেবাস নিয়ে, সেক্ষেত্রে স্টুডেন্টদের হয়তো সমস্যা হতে পারে, সমস্যা হচ্ছে। আমার মনে হয় কলেজে এইটা করার সময় ইনফ্রাস্ট্রাকচার একটা ব্যাপার আছে। গ্রামে গঞ্জে যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়ে যাচ্ছে, গ্রামের স্টুডেন্ট, বেসিক্যালি গ্রামের স্টুডেন্ট। আমার মনে হয় এই বিষয়টা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করে এইটা যদি ইমপ্লিমেন্ট করা হতো, তাহলে বোধহয় অনেকটা সমস্যার সমাধান হবে। প্রত্যেক রাজ্যে বিভিন্ন রয়েছে, শিক্ষানীতি ডিফারেন্ট রয়েছে, তাদের ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা আছে অনেক জায়গায়। সেই সমস্ত নিয়ে আলোচনা করে যদি এই ইনফ্রাস্ট্রাকচার ইমপ্লিমেন্ট করা হতো, তাহলে বোধহয় একটু সুবিধা হতো। এবং 4 বছরের যে কোর্সটা করা হয়েছে অনার্সের রিসার্চের ক্ষেত্রে, সেক্ষেত্রে আবার একটা মার্কসের বেরিয়ারও আছে। এগুলো যদি একটু কনসিডার করা হয় তাহলে বোধহয় সুবিধা হচ্ছে স্টুডেন্টদের পক্ষে। সিলেবাসটা যদি একটু ফ্লেক্সিবল করা হতো তাহলে বোধহয় আমার মনে হয় স্টুডেন্টদের ক্ষেত্রে সুবিধা হয়। আগে কিন্তু আমরা এটা পেতাম না, যে স্টুডেন্ট ভর্তি হতো তারা পুরোটাই মোটামুটি 85-90% পুরোপুরি 3 বছর কমপ্লিট করে তারা বেরিয়ে যেত। এখন 4 বছর একটা রিসার্চ 3 বছর +1 ইয়ার করে, সেক্ষেত্রে 4 বছর এখনো আসেনি আমাদের, যদিও সেই দীর্ঘ 3 বছর বা রিসার্চের ক্ষেত্রে 4 বছরে এতটুকু স্টুডেন্টরা কিন্তু কালচার, এটা একটা ড্রব্যাক এনএনপি রয়েছে। এবং তার সঙ্গে যেটা হচ্ছে ইন্টার্নশিপ করে তাদের কর্মক্ষেত্র সম্পর্কে যে জানতে পারছে, সেটা একটা পজিটিভ দিকও আছে। মানে ভালো মন্দ দুটো মিশিয়ে আছে। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান, অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।